দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে আমরা প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করব। সেজন্য আমাদের সঙ্গে বিজ্ঞ অতিথি স্টুডিওতে রয়েছেন, চলুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দর্শক, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করতে যাব বা যে প্রশ্ন করতে চাই, কিন্তু তার আগে যদি আপনি শুরু করেন যে আপনার সাথে তার যে স্মৃতি রয়েছে বা আপনি তাকে যেভাবে দেখেছেন, আপনি তো বাংলাদেশের রাজনীতির একটা বড় অংশ দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্তই বলা যায়। যদি স্যার শুরু করেন যে কোন জায়গা থেকে শুরু করবেন, কোন ঘটনাটিকে গুরুত্ব দিয়ে শুরু করবেন? না, বাংলাদেশের রাজনীতির অতীত অনেক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত ছিলাম, তো সে অত অতীতে আমি যাব না। তো বেগম খালেদা জিয়াকে আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখেছি, মাঠে ময়দানে দেখেছি, জনগণের সঙ্গে দেখেছি, এবং তিনি যে বিভিন্ন জনসভায় বক্তৃতা করতেন, শ্রমিকদের সমাবেশে, জনতার সমাবেশে, সেগুলো সব কৌতূহলের সঙ্গে খেয়াল রেখেছি। তবে তার সঙ্গে আমার সরাসরি দেখা হয় 1991 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, 91 নির্বাচনের পর। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর হয়েছি। তো তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা কঠিন সমস্যার মধ্যে ছিল। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। আচ্ছা। এবং প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন আপনার এরশাদ সরকার পতনের পর তিনি একটা অনুষ্ঠানে একটা মন্তব্য করলেন যে সেই 71-এর পুরাতন শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তা আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের শক্তিশালী অবস্থান। তারা আলমগীর সিরাজউদ্দিন সাহেবের এই উক্তিতে খুবই ক্ষুব্ধ হয়ে উঠল। এবং মজার ব্যাপার হলো, আলমগীর সিরাজউদ্দিন সাহেব দর্শনগতভাবে, চরিত্রগতভাবে বামপন্থীও নন, মধ্যপন্থীও নন, তিনি দক্ষিণপন্থী। আচ্ছা। তারপরেও তার মধ্যে এক ধরনের সুবিধাবাদ ছিল, এবং তিনি চেষ্টা করেছেন ভাইস চ্যান্সেলর প্যানেল ইলেকশনে সর্বোচ্চ ভোট পাওয়ার জন্য, এবং সর্বোচ্চ ভোট পেয়েই উনি ভাইস চ্যান্সেলর পদে পাকাপোক্ত হয়েছেন। কিন্তু তার এই উক্তির ফলে ছাত্র শিবিররা খুব বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসে তালা মেরে দেয়। ভাইস চ্যান্সেলরের গতিবিধি একেবারে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি তার ঘরের বাইরে যেতে পারছিলেন না, এবং বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়, এবং দীর্ঘ 6 মাস ধরে এই অবস্থা চলতে থাকে। তখন আমরা স্থির করলাম বিষয়টি বেগম খালেদা জিয়ার নজরে আনার জন্য। তো আমরা তার কার্যালয়ে গেলাম। আমার সঙ্গে ছিলেন প্রফেসর হায়াত হোসেন এবং প্রয়াত অধ্যাপক আপনার আফতাবউদ্দিন আহমদ। আচ্ছা। আমরা ওনাকে বললাম, বিশ্ববিদ্যালয় এতদিন ধরে বন্ধ, ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, এবং কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীও কোনো পদক্ষেপ নিচ্ছে না, সরকারের তরফ থেকেও সমস্যাটি সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটা অচল অবস্থা, প্রচণ্ড ধরনের অচল অবস্থা চলছে। ওইদিকে আবার বিপরীত দিকে ছাত্রলীগের ছেলেরাও কিছুটা মুখোমুখি অবস্থানে গেল। মাঝে মাঝে মনে হতো একটা সংঘর্ষ লেগে যাবে, রক্তপাত হবে। তো এইরকম পরিস্থিতিতে আমরা ওনার সঙ্গে দেখা করলাম। উনি অত্যন্ত অমায়িকভাবে আমাদের সঙ্গে কথা বললেন, সমস্যাটা শুনলেন এবং বললেন, আমি জানি সমস্যাটা সম্পর্কে। আচ্ছা। এবং বললেন যে একটা সমাধান তো আমরা বের করব। তো এর কয়েকদিন পর তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তখন AQM বদরুদ্দোজা চৌধুরী, তাকে পাঠালেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলার জন্য। তিনি কথা বললেন, কিন্তু ভাইস চ্যান্সেলর মোটামুটি তিনি যেটা বললেন যে আপনি পদত্যাগ করলেই
সমস্যাটার সমাধান হয়ে যায়। আপনি আপনার পুরানো দায়িত্ব প্রফেসরশিপ যেটা আছে সেটা চলে যাবেন এবং সমস্যার একটা সমাধান হবে। কিন্তু আলমগীর সিরাজউদ্দিন তার চিন্তায় অনড় ছিলেন এবং তার অবস্থানে তিনি অনড়। কিছুতেই তিনি এখানে কোনো রকম নমনীয়তা তিনি দেখাতে রাজি নন। এই পরিস্থিতিতে সরকার খোঁজ করছিল কি আইনি ব্যবস্থা নেওয়া যায় এবং বিশ্ববিদ্যালয় অ্যাক্টে একজন ভাইস চ্যান্সেলর কীভাবে নিয়োজিত হবেন সেই আইনটা, সেই ধারাগুলো লেখা আছে। কিন্তু একজন ভাইস চ্যান্সেলরকে কীভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে সেই সংক্রান্ত কোনো বিধান বিশ্ববিদ্যালয় অ্যাক্টে 1973 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টে ছিল না। কাজেই সরকারের একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। আমরা তখন বিভিন্ন জনের সঙ্গে, বিশেষ করে যারা আইন বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বললাম। তারা বললেন জিনিসটা তো খুব সহজ। সেটা হচ্ছে 1898 সালের জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে ব্রিটিশ সরকারের একটা আইন আছে। সব আইনের উপরে ওটা একটা আমব্রেলা আইন। আচ্ছা, সেই আইনে বলা আছে যিনি নিয়োগকর্তা তিনি নিয়োগকৃতকে বরখাস্ত করতে পারেন। সুতরাং এখানে বিষয়টা খুব পরিষ্কার এবং খুব সিম্পল। সেটা হলো সরকার তাকে নিয়োগ দিয়েছে, এখন সরকারই তাকে বরখাস্ত করতে পারে। তো এইটা যখন স্পষ্ট হলো আইনগত ব্যাপারটা, তখন সরকার একটা সিদ্ধান্তে আসলো এবং সিদ্ধান্তে আসার পর তারা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর রফিকুল ইসলাম চৌধুরীকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিলেন। আলমগীর সিরাজউদ্দিনকে অব্যাহতি দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা সেটা কেটে গেল। এরপর বিভিন্ন কারণে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, কথাবার্তা হয়েছে, মত বিনিময় হয়েছে। উনি যখন প্রধানমন্ত্রী হিসাবে সর্বপ্রথম জাতিসংঘে গেলেন এবং জাতিসংঘে গেলে সরকার প্রধান হিসেবে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ থাকে। তো তার বক্তৃতা প্রণয়নে আমার একটা ভূমিকা ছিল। প্রাইম মিনিস্টারের অফিস আমার সহায়তা নিয়েছিল, কারণ আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। 69-এর গণ অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া, ছাত্র সংগঠন নিয়ে করা নেতৃত্ব দেওয়া, এমনকি জাতীয় রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া, এইগুলো আমার অভিজ্ঞতার মধ্যে ছিল। আর এছাড়া পড়াশোনার ক্ষেত্রেও আমি মোটামুটি শুধু আমার নিজের সাবজেক্ট না, আমার নিজের সাবজেক্টের বাইরের অনেক জিনিস আমি পড়তাম। তো সেখানে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য কী সমস্যা সৃষ্টি করছে এই বিষয়টা আমি সন্নিবেশিত করি এবং এই ব্যাপারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে, জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে একটা বক্তব্য লেখা হয়। এছাড়া আরেকটা ইস্যু আসছিল, সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ, আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, সেটা নিয়ে। এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যে আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য খুব হেল্পফুল না, বরং ক্ষতিকর, তো সেটাও যোগ করা হয়েছিল। তো যাই হোক, তিনি বক্তৃতা দিলেন এবং অনেকেই সমালোচনা করলো যে জাতিসংঘের প্ল্যাটফর্মে গিয়ে ফারাক্কা সমস্যা, পানির সমস্যা কেন তুলে ধরা হবে। কিন্তু একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী হিসেবে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা না করলেই বরং তিনি দায়িত্ব থেকে বিচ্যুত বলে চিহ্নিত হতেন। এরপর বহু সময়, বহু সুযোগে আমার সঙ্গে তার কথাবার্তা হয়েছে এবং তিনি আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিলেন এবং নিয়োগ দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আমি যেন ঢাকায় থাকতে পারি এবং ঢাকায় থেকে বিএনপির যে বুদ্ধিবৃত্তিক যে বলয়, সেই বলয়টা গড়ে তুলতে পারি। কারণ বিএনপির বুদ্ধিবৃত্তিক বলয়ে বিরাট শূন্যতা ছিল, এখনও বোধহয় সেই শূন্যতা কাটে নাই। তো এইটা আওয়ামী লীগের কাছে বিএনপি এই ক্ষেত্রে চরমভাবে মার খাচ্ছিল।
তা আমরা চেষ্টা করেছি সেটা করার জন্য, এবং সেই চেষ্টার ফল হিসেবে 1996 সালে যখন খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম মিলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, প্রথম দিকে আপনার বেগম খালেদা জিয়ার অবস্থানটা ছিল অনড়। তিনি বললেন, আমি সংবিধানের বাইরে এক পাও ফেলব না। তারপরে পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে উঠল, দেশ পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে উঠল। 173 দিন হরতাল পালিত হয়েছে, কলকারখানা বন্ধ, ব্যাংকে, আর্থিক প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে, এবং অফিস যাত্রী যারা তাদের কাউকে কাউকে দিগম্বর করা হয়েছে, এবং হরহামেশা বিভিন্ন ধরনের নাশকতা, ভায়োলেন্সের কাজ, বল প্রয়োগের কাজ চলতে থাকলো। এবং এই একটা অবস্থার মধ্যে দিয়ে চট্টগ্রাম বন্দরও অচল করে দেওয়া হয়। এবং চট্টগ্রাম বন্দর অচল হওয়া মানে হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতির যে লাইফলাইন সেটাকে রুদ্ধ করে দেওয়া। তো তিনি সেনাবাহিনী তলব করলেন চট্টগ্রাম বন্দর মুক্ত করার জন্য। অন্যদিকে চট্টগ্রামের মেয়র তখন, বা যাই হোক নেতা, আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরী, তাকে গ্রেফতার করা হলো। তাকে গ্রেফতার করার পর পুরো চট্টগ্রামে আওয়ামী লীগের লোকেরা আগুন জ্বালিয়ে দিল। এক রাতে আপনার একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। আমাকে চট্টগ্রাম থেকে আমার বন্ধুবান্ধব ফোন করে দেখলেন যে দেশে কি কোনো সরকার আছে, কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এইরকম ঘটনা ঘটছে, একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। তো এমনি একটা পরিস্থিতি যখন খুব ঘোলাটে হয়ে উঠল, এই পরিস্থিতিতে কিছু নেগোসিয়েশনের চেষ্টা করা হলো আওয়ামী লীগের সঙ্গে। বেগম খালেদা জিয়া আমাকে মনোনীত করলেন আওয়ামী লীগের সঙ্গে, বিশেষ করে আওয়ামী লীগের তরুণ নেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কারণ আওয়ামী লীগের তরুণ নেতারা বেশ কয়েকজন আমার বন্ধুস্থানীয় ছিলেন। বিশেষ করে 11 দফা আন্দোলনে আমাদের সঙ্গী তোফায়েল আহমদ, তার সঙ্গে আলোচনা করার ইয়ে হলো। তো তার সঙ্গে আমি বেশ কতদিন আলাপ করেছি, কিন্তু এগুলো মিডিয়াতে আসে নাই। আমরা এমনভাবে আলাপটা করেছি যাতে মিডিয়াতে প্রকাশ না পায়, এবং মিডিয়াতে প্রকাশ পেলে এই ধরনের উদ্যোগ ভেস্তে যাবে এটা আমরা বুঝতাম। এক পর্যায়ে তো আমার চেষ্টা ছিল যে দুই পক্ষ যেন এক টেবিলে বসে সমস্যার একটা সমাধান খুঁজে পায়, এবং সেই জন্য তাদেরকে সম্মত করানো। বিএনপি সম্মত ছিল। তো সেই পরিস্থিতিতে তোফায়েল আহমদ একদিন আমাকে প্রস্তাব দিল যে আমরা মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বসতে পারি। তো তখন আমি এই প্রস্তাবটা শোনার পরে আমি বললাম যে আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি আলাপ করব, তাকে এই জিনিসটা জানাবো। তো আমি গেলাম। তখন বিএনপির নির্বাচনী অফিস ছিল কাকরাইলে। 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি চলছিল, এবং নমিনেশন এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। তা আমি যাওয়ার পরপরই তার পিএস সাবিউদ্দিন আহমদকে বললাম। বলার পরে সাবিউদ্দিন আহমদ সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বললেন। বলার পরেই তাৎক্ষণিকভাবে আমরা বসলাম। উনি ওনার রুমের দরজাটা বন্ধ করে দিলেন এবং শুনলেন। তারপরে ওনার মন্তব্য হলো যে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় কেন? এই আলোচনা আমরা দুই পার্টি, আমরা তো ইচ্ছা করলে যে কোনো নিউট্রাল জায়গায় বা যে কোনো মানে লোকচক্ষুর আড়ালে এমন কোনো জায়গায় আমরা তো বসতে পারি। সরকারি অনেকগুলো গেস্ট হাউস আছে বিভিন্ন জায়গায়, গাজীপুরের দিকে বা বিভিন্ন জায়গায় আছে, যে কোনো একটাতে বসতে পারি এবং রাতে বসতে পারি। মানে তো তিনি আরও প্রশ্ন করলেন যে আমেরিকান অ্যাম্বাসেডার, ওনার নাম ছিল বোধহয় মেরিল, তো তাকে তার বাসায় কেন? 1996। হ্যাঁ, 1996। তো তিনি প্রশ্ন করলেন এটা কি আমেরিকান অ্যাম্বাসেডার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মানে অবগত থাকতে চাচ্ছেন কিনা, নজর রাখতে চাচ্ছেন কিনা। তা আমি আমাকে বলা হয়েছে যে মেরিল সাহেব
বসিয়ে দিয়ে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করবেন এবং তিনি ওই আলোচনা স্থল থেকে সরে অন্য রুমে চলে যাবেন, অন্য জায়গায় চলে যাবেন। শুধুমাত্র মানে মার্কিন যুক্তরাষ্ট্র না, আমরা তার পুরো রাজনৈতিক জীবনেই দেখেছি যে তিনি আসলে সবসময় বাংলাদেশপন্থী রাজনীতিটাই করতে সেটাই চেয়েছেন। বলছি। সেই জায়গাটাই যদি একটু ওনার চিন্তাটা যেটা ছিল যে একটা বিদেশি রাষ্ট্রদূতের বাসায় বসে আলোচনা করলে তাতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং সেখানে যে কোনো দল যদি এই ধরনের কাজ করে সেটা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশের যে স্বকীয়তা, দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার জন্য খুব একটা নেতিবাচক অবস্থা সৃষ্টি করবে। তো শেষ পর্যন্ত আর সেটা এগোয়নি এবং এই আলোচনা যখন চলছিল আমি অবাক বিস্ময়ে একদিন তোফায়েল আহমেদের মুখ থেকে শুনলাম যে একজন চিফ অ্যাডভাইজার নিযুক্ত করা যায়। তা আমার মনে প্রশ্ন আসলো যে চিফ অ্যাডভাইজারের কনসেপ্টটা কোত্থেকে আসছে। তো পরে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আইন পাশ হলো, সেই আইন পাশ হওয়ারও আবার একটা ইতিহাস আছে, সেটা আমি বলবো। তখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি, তাকে চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য যে 10 জন তাদেরকে অ্যাডভাইজার হিসাবে বলা হবে। সংসদের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জামাত সমর্থকরা পদত্যাগ করলো। পদত্যাগ করার ফলে এই সংসদের আর অবস্থান থাকলো না নতুন করে সাংবিধানিক কোনো পরিবর্তন আনার। সেই জন্য ভিন্ন একটা নির্বাচনের প্রয়োজন হলো এবং সেই নির্বাচনটাই হলো 96 15ই ফেব্রুয়ারি নির্বাচন, যেই নির্বাচনকে অনেকেই একটা বিতর্কিত নির্বাচন মনে করেন। কিন্তু এছাড়া সাংবিধানিক উত্তরণের আর কোনো পথ খোলা ছিল না। অনেকটা একতরফা একটা নির্বাচন হয়ে গেল। আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রতিহত করার জন্য হেন কাজ নাই যেটা করে নাই। একটা নতুন কনসেপ্ট আমরা দেখলাম, সেটা হলো গণ কারফিউ দেওয়া এবং তারা গণ কারফিউ দিয়ে এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চেয়েছে। শেষে আমরা কিছু সংখ্যক দল বহির্ভূত লোক দেশের এই অবস্থাতে আমরা নিজেরাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। একটা সমাধান তো বের করতে হবে। তা আমরা তার সঙ্গে দেখা করলাম, দেখা করে বললাম যে পরিস্থিতি এমন গড়িয়েছে যে আপনার পক্ষে আর দায়িত্বে থাকা সম্ভব হচ্ছে না। তখন তিনি বললেন, তিনি এতে অসন্তুষ্ট হননি, বরং হাসি মুখে বললেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এবং এটাও বললেন যে যারা সাধারণত কুদেতা করে সামরিক বাহিনীর লোকেরা, তারা আমাকে বলেছে, মানে তাকে বেগম খালেদা জিয়াকে বলেছে যে আমরা তো বরাবর কু করি, এই বদনাম আমাদের আছে, কিন্তু এখন সিভিলিয়ান অফিসাররা তারা কুদেতা করেছে, জনতার মঞ্চ করে সরকারের প্রশাসন একেবারে তছনছ করে দিয়েছে। এই অবস্থায় সরকার প্রশাসন চালাতে পারছিল না। 8 জন সিনিয়র সচিব রাষ্ট্রপতির কাছে দেখা করে তারা তাদের নিরাপত্তা চেয়েছে, অর্থাৎ একেবারে টোটাল নন কোঅপারেশন। তো এই পরিস্থিতিতে তার দায়িত্ব থেকে সরে যাওয়াই শ্রেয় ছিল এবং সেটাই আমরা বললাম এবং তিনিও গ্রহণ করলেন। এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম যে আপনার এই দায়িত্ব থেকে সরে যাওয়ায় সাদামাটাভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেওয়া হলে হবে না, এর একটা পলিটিক্যাল কাভার থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি পদত্যাগপত্র দেওয়া মাত্রই বেরিয়ে এসে আপনি জনগণের কাছে চলে আসবেন এবং আপনার পার্টি অফিসের সামনে আপনি জনগণকে অ্যাড্রেস করবেন, এবং তিনি সেটাই করলেন। সেদিন বিশাল জনসমাবেশ হয়েছিল 30শে মার্চ। আরেকদিকে কিন্তু প্রচণ্ড ভায়োলেন্সও হয়েছে। যাই হোক, তারপরে বললেন যে আমি আগামীকালও এখানে ভাষণ দেব। দ্বিতীয় দিনে আরও বড় জনসভা হলো। তো এইভাবে বলতে গেলে বহু ঘটনা আছে যেগুলো তার সঙ্গে আমরা কথাবার্তা বলে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে গেছি, এবং আরও কাহিনী আছে যেটা হয়তো পরে বলা যাবে। আমি অন্য একটা বিষয়ে স্যার যেতে চাই, সেটা হচ্ছে বেগম জিয়া তো একজন গৃহবধূ ছিলেন, তার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা ছিল না। যখন 1981 সালে জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে উনি রাজনীতিতে আসলেন, একদম হুট করেই আসলেন। কিন্তু যে বিষয়টি খুব আলোচনা হয় যে উনি
1986 সালের নির্বাচনে সুযোগ থাকার পরে উনি যাননি, এই সিদ্ধান্তটি নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে, এটা আপনার কাছ থেকে একটু শুনতে চাবো। এবং 91 সালের নির্বাচনে আমরা এখনো বলি যে ওই সময় আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী ছিল, তারপর বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো? না, এটা দেখেন, 96 সালে তো নির্বাচন হলো এরপরে, এবং উনি ওই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করলেন। ওই বিল পাশ করার পরেই কিন্তু তিনি পদত্যাগটা করলেন। তো জনগণের মধ্যে মানসিকতা সেই সময় আমরা যেটা লক্ষ্য করেছি, দিনের পর দিন অচল অবস্থা, জনগণের একটা নাবিশ্বাস উঠে গেছে, এবং তারা বলা বলে শুরু করছিল দাবিটা মেনে নিলেই তো হয়। কিন্তু আবার বলছে এদিকে খালেদা জিয়ার প্রতি তাদের যে আস্থা, সেখানে সামান্যতম চিড় ধরে নাই। তারা বুঝতে পারছিল যে ঝামেলাটা সৃষ্টি করছে আওয়ামী লীগ, এবং এই ঝামেলা দেশের জন্য ক্ষতিকর, এবং এটাও যে একটা ষড়যন্ত্রের অংশ সেটাও কিন্তু প্রচার পেয়েছিল। সেটা হচ্ছে দেশকে একটা সরকার শূন্য অবস্থায় ফেলে দেওয়া। এবং জাতীয় নিরাপত্তা পরিষদ নামে একটা সংস্থা তখন একটা লিফলেট প্রকাশ করেছিল, এবং এই লিফলেটটা খুব ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, মানুষের কাছে গেছে, যে এইটা হলো বাংলাদেশকে সরকার শূন্য অবস্থায় ফেলার জন্য যা কিছু এটা করা হচ্ছে। যাই হোক, নির্বাচন হয়ে গেল। নির্বাচনে উনি 116টা আসন পেলেন, আর আওয়ামী লীগ সরকার গঠন করার মতো অবস্থা পেল, তাও আবার তার জাতীয় পার্টির সমর্থন লেগেছে। তো এই অবস্থায় নির্বাচনে এই ফলাফল দেখে তার কাছে যেটা তথ্য ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, এবং সেই জন্য তিনি জেদ ধরলেন যে তিনি এই সংসদে যাবেন না। যেমন এর আগে আপনি বলেছেন 1986 সালের কথা। 1986 সালের নির্বাচনে উনি যান নাই, এবং এরশাদের অধীনে কোনো নির্বাচনে যান নাই, অথচ শেখ হাসিনা নির্বাচনে গেছেন, এবং নির্বাচনে গেলে যে যারা যাবে তারা জাতীয় বেঈমান হবে এই ঘোষণা সত্ত্বেও কিন্তু পরের দিন তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো এই যে তার অবস্থান, বেগম খালেদা জিয়ার যে অবস্থান, যে এরশাদকে কোনোভাবেই বৈধতা দেওয়া হবে না, এবং আপনি বলেছেন তিনি একজন গৃহবধূ ছিলেন, তারপর রাজনীতিতে এসছেন, কিন্তু রাজনীতিতে এসে যে তিনি দূরদর্শিতার পরিচয় দিলেন, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিলেন, রাজনীতি বোঝার যে একটা বুদ্ধিমত্তা তার পরিচয় দিলেন, তো এ থেকেই কিন্তু এরশাদের পতন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কারণ 1990 সালে যে গণ অভ্যুত্থান হয়, খালেদা জিয়ার আপনার ক্যারিসমেটিক নেতৃত্বের ফলে তরুণরা বিএনপির দিকে ঝুঁকলো, ছাত্রদলের দিকে ঝুঁকলো, এবং এর ফলে এই আন্দোলনে তার একটা সার্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেল। এবং এরপরে তো জানেন যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে নির্বাচনের আগে অনেকেই বলাবলি করেছিল, বিশেষ করে আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী সাংবাদিক, যে এইবার বিএনপি 20টার বেশি সিট পাবে না, এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে। তাদের মতের সঙ্গে আমরা মুষ্টিমেয় কিছু সংখ্যক ব্যক্তি একমত হতে পারিনি, আমরা ভিন্ন মত প্রকাশ করেছি। নির্বাচনের ফলাফল যখন বেরোলো তখন দেখা গেল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল, আওয়ামী লীগকে অপোজিশনে বসতে হবে। তবে বিএনপি অতগুলো আসন পায় না যেটা দিয়ে একেবারে নিজেরাই সরকার গঠন করতে পারে। সবচেয়ে বেশি আসন পেয়েছে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, নাই, বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাই, তাকে জামাত ইসলামের সমর্থন দিতে হয়েছে সরকার গঠনের জন্য। তারপরে তো জামাত ইসলামও তাকে সমর্থন থেকে সরে যায় যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু হয়। তো এই যে তার জয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটা কারণে তার জয় হয়েছে। একটা তো হলো তার ক্যারিসমেটিক লিডারশিপ, দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি সেটা তার ডিসঅ্যাডভান্টেজ ছিল, বিএনপি অসংগঠিত ছিল। তৃতীয়ত ওনার যেটা সুবিধা ছিল সেটা হচ্ছে যে উনি ইলেকশনের আগে একটা বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতায় তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, মুক্তির পতাকা। এ থেকে জনগণ একটা বিরাট মেসেজ পেল, বার্তা পেল। বার্তাটা হচ্ছে বেগম জিয়া দেশের
স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য চরম ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত, এবং তার মতো বলিষ্ঠ নেতৃত্বকেই সমর্থন দেওয়া উচিত। এটা একটা। আরেকটা হলো শেখ হাসিনার বালখিল্যতা, মানে বেফাস কথাবার্তা বলা। সেই সময় একটা ব্যবস্থা ছিল যে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা টেলিভিশন রেডিওতে বক্তৃতা দেবেন, কিন্তু এই বক্তৃতা দিতে গিয়ে শেখ হাসিনা, যেটা আপনার জিয়াউর রহমানের চরিত্র হনন করলেন, এবং তিনি বললেন কোনো এক অখ্যাত মেজরের বাঁশির হুইসেলে দেশের স্বাধীনতা হয়নি। এই যে অখ্যাত মেজর করে বলে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে কিন্তু তার অনেক ভোট কমে গেল। এবং বেগম জিয়া তখন একটা কথা বলতেন, পলিটিক্যালি কয়েন করেছিলেন, সেটা আমি আর এখন বিএনপির নেতাদের মুখে শুনি না। সেটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তির ঐক্য। এবং এই জাতীয়তাবাদী শক্তির ঐক্য বলতে উনি বোঝাচ্ছেন বিএনপি ছাড়াও বিএনপির বাইরেও অনেক দল আছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। তাদের এই ধরনের সকল শক্তির ঐক্য এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি হতে পারে। সেই জন্য উনি বারবার জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কথা বলে গেছেন। আরেকটি প্রশ্ন করতে চাই যে এই যে বেগম জিয়া এখন প্রয়াত হয়েছেন, গত 17 বছর তিনি রাজনীতির একদম বাইরেই ছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, জেল হয়েছে, জুলুম হয়েছে, হসপিটালে ছিলেন অনেক দিন। তারপরেও তার উপর থেকে কেন স্পটলাইটটি সরে যায়নি, কেন ঘুরে যায়নি? তারপরেও বেগম জিয়া উপরেই কেন স্পটলাইট ছিল? উনি এই যে রাজনীতি থেকে যে আমরা এখন বলি যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এটা কি ব্যক্তিকেন্দ্রিক নাকি আদর্শের নাকি নেতৃত্বের শূন্যতা? শুনেন, বেগম খালেদা জিয়া আপনার 2008 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপির ফলাফল খুব খারাপ হয়েছিল, মাত্র 30টা আসন পেয়েছিল। এবং এইটা ছিল একটা, যেটাকে বলা যায় যে একটা কুকটাপ ইলেকশন। ফখরুদ্দিন মাইনুদ্দিনের সরকার এবং নির্বাচন কমিশন এইভাবে নির্বাচনটা করেছিল যে ভোটকে ম্যানিপুলেট করা যায়। এবং পরে দেখা গেছে অনেক কেন্দ্রে ভোটারের সংখ্যার চাইতে ব্যালটের সংখ্যা বেশি। এবং এইসব কথাবার্তা কিন্তু সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এবং 11 সরকার অ্যাকচুয়ালি তারা এসছিল এই দেশে ভারতীয় আধিপত্যবাদের, মানে যেটাকে বলে বীজ বপন করতে, গ্রিপ বাঁধন আরো শক্ত করার জন্য। এবং আপনারা জানেন প্রণব মুখার্জির যে বই কোয়ালিশন ইয়ার্স, সেখানে মইনুর আহমদ সম্পর্কে একটা বক্তব্য আছে। মইনুর আহমদ তার চাকরি রক্ষা করার জন্য এই প্রণব মুখার্জির দ্বারস্থ হয়েছিলেন, এবং প্রণব মুখার্জি সেগুলি লিখেছেন। এবং প্রণব মুখার্জি তাকে আশ্বাসও দিয়েছিলেন যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমাকে রাখা হবে এই সেই। তো তারপরে তো আরও অনেক ঘটনা ঘটেছে, বিডিআরের হত্যাকাণ্ড, এইসব। সেই সময়ও বেগম খালেদা জিয়া সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের একটা প্রচার করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ওই সময় বেগম খালেদা জিয়া তার নিজের বাড়ি থেকে গোপনে অন্যত্র চলে গিয়েছিলেন। আসলে তিনি যে চলে গিয়েছিলেন, এই চলে যাওয়ার জন্য পরামর্শটা আমি দিয়েছিলাম। আচ্ছা, কেন? যে বিডিআর হত্যাকাণ্ডের পরে দেশে একটা এমন অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং আমরা সন্দেহ করেছিলাম যে এর পেছনে আধিপত্যবাদের হস্তক্ষেপ আছে। সুতরাং এটা শুধু 57 জন অফিসার হত্যা বা তার পরিবারের সদস্যদেরকে হত্যা করার মধ্যে সীমিত নাও থাকতে পারে। জাতীয়তাবাদী নেতা যারা আছেন বা যারা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, তাদের উপরও আক্রমণ আসতে পারে। সেই জন্য নিরাপত্তার স্বার্থে আমি বলেছিলাম যে আপনি কয়েকদিন একটু আপনার নিজের বাড়ি থেকে অন্যত্র থাকেন, যাতে তাৎক্ষণিকভাবে চট করে আক্রমণটা আপনি এড়াতে পারেন। এবং তিনি তাই করেছিলেন। কয়েকদিন পর আবার তিনি তার নিজের বাসস্থানে ফিরে আসেন। অথচ আওয়ামী লীগাররা, শেখ হাসিনা বহুবার এই প্রশ্ন তুলেছে যে ওই সময় তিনি কেন গায়েব হয়ে গেলেন, গোপন হয়ে গেলেন। কিন্তু তিনি সেটা করেছিলেন একেবারেই, আমি এখানে হলফ করে বলবো, আমরা দু একজনের পরামর্শে, এবং সেটা তার সেফটি এবং সিকিউরিটির জন্য সেটা করা হয়েছিল।
এরপরে কাহিনী তো আপনি বললেন, সেটা হচ্ছে প্রথম দিকে হয়তো তিনি কিছুটা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছেন সেই সরকার, কিন্তু তিনি বিডিআর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। আর বিডিআরের হত্যাকাণ্ড যে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে দেওয়া এবং সামরিক বাহিনীর যেটাকে বলে শত্রু পক্ষকে মোকাবেলা করার যে যে অঙ্গীকার, যে রিজলভ, সেটাকে ভেঙে তছনছ করে দেওয়া, সেই জন্যই কিন্তু করা হয়েছিল। এবং সামরিক বাহিনীর সব ভালো ভালো অফিসারকে সেদিন হত্যা করা হয়েছে। যাই হোক, পরবর্তীকালে তো তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হলো, ঠুনকো মামলা এবং দুর্নীতির মামলা, এই জিয়া অরফেনেজ ট্রাস্টের মামলা, জিয়া, এই সমস্ত মামলা হচ্ছে। এই মামলা কোনো বেসিস ছিল না, তিনি এক পয়সাও তসরুফ করেননি। তারপরেও তাকে 10 বছরের জেল দেওয়া হয়েছে এবং তাকে যে কারাগারে রাখা হয়েছে সেটা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার, পুরনো নাজিমুদ্দিন রোডে যে কারাগার। সেই কারাগারে একসময় আমি নিজেও কারাজীবন যাপন করেছি 2 বছরের মতো। তো সেই কারাগারটা একেবারে এখন জনশূন্য, এটা কেরানীগঞ্জে চলে গেছে, সেখানে কেউ থাকে না। যারা থাকে সেটা হচ্ছে বিচ্ছু, তেলাপোকা, ইঁদুর, এই জাতীয় প্রাণীগুলি থাকে এবং স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ। আপনারা জানেন কোনো বাসস্থান যদি পরিত্যক্ত হয় তাহলে সেটা কী অবস্থা হয়। আর এটা ছিল একেবারে শতাব্দী প্রাচীন একটা ভবন, মানে জেল ভবন। তাকে সেখানে রাখা হয়েছে এবং 2 বছর তিনি এভাবে কাটিয়েছেন এবং সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর তার চিকিৎসাও সেভাবে করা হয়নি। দেশবাসী দাবি করেছিল, তার দল দাবি করেছিল, তার পরিবার দাবি করেছিল তার বিদেশে উন্নততর চিকিৎসার জন্য ব্যবস্থা করা। তার রোগটা কিন্তু বেশ কঠিন ছিল এবং অনেকে সন্দেহ করেছেন যে তাকে হয়তো স্লো পয়জনিং করা হয়েছে। সেই সন্দেহ তো প্রতিষ্ঠা করার কোনো সুযোগ আমাদের নাই, কিন্তু তাকে জেল থেকে যেটা করা হলো, গৃহবন্দী করা হলো, অর্থাৎ মুক্ত হলেন না তিনি। তো গৃহবন্দী অবস্থাতে একটু থাকার খাওয়ার একটু সুবিধা বাড়লো, এইটুকুই। গতকাল কিন্তু তার জানাজার সময় নজরুল ইসলাম খান তার জানাজার আগে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে দায়ী করেছেন খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য এবং বলেছেন যে এটা তারা কখনোই ভুলবেন না। হ্যাঁ, সেটা তো সঠিকভাবেই বলেছেন। খালেদা জিয়ার মৃত্যু ত্বরান্বিত হয়েছে, মৃত্যু তো তার হতোই একদিন না একদিন, কিন্তু বিশ্বের বহু প্রবীণ রাষ্ট্রনায়ক আছেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ তো এখনও জীবিত আছেন, তার তো অনেক বয়স। আবার দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনিও অনেক বয়সে মৃত্যুবরণ করেছেন। এছাড়া আরও অনেক নেতার কথা আমরা বলতে পারি যারা 90 বছর 95 বছর বেঁচেছেন এবং সক্রিয়ভাবে দেশের জন্য অবদান রেখেছেন। তো তাকে অসুস্থ করে দেওয়া, তার মধ্যে একটা কঠিন রোগ তৈরি করে দেওয়া, এটার মধ্য দিয়ে কিন্তু তাকে তিলে তিলে যে হত্যা করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই কিন্তু আমরা দেখছি যে সেটাই হচ্ছে আসল সত্য। তো যাই হোক, তিনি তো মরেও অমর হয়ে গেছেন এবং তিনি প্রথমে ছিলেন একজন দলীয় নেত্রী ম্যাডাম, তারপরে হলেন দেশনেত্রী, তারপরে হয়ে গেলেন দেশের অভিভাবক। এবং তার বিরাট সৌভাগ্য এই অর্থে যে তার উপর যারা এত অত্যাচার করেছে, সেই যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের পতন উনি জীবিত অবস্থায় দেখে গেছেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে এই জালেমের রাজত্বের যেন অবসান হয় এবং আল্লাহ তার ফরিয়াদ শুনেছেন। এবং শেখ হাসিনার যে পতন, সেটা খুবই, যেটাকে বলা যায় একেবারে একটা ভিন্ন ধরনের পতন এবং খুব অপমানিত হয়ে পতন। তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার মন্ত্রীদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। যেই পুলিশ বাহিনীকে তিনি ব্যবহার করেছিলেন সেই পুলিশ বাহিনী পালিয়ে গেছে, যেই বায়তুল মোকাররমের খতিবকে তিনি নিয়োগ করেছিলেন সে পর্যন্ত পালিয়ে গেছে, তার নিয়োগ করা ইউনিভার্সিটির ভিসি প্রভিসি
এরা সব পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত পালিয়ে গেছে। গভর্নরও পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এই অঞ্চলের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে আর কখনো ঘটে নাই। তো একটা রাষ্ট্রযন্ত্রকে 16 আনা করায়ত্ত করলে পরে এবং যেটাকে বলে অ্যাবসলিউট রুলার হয়ে গেলে, মানে শেখ হাসিনা তো শুধু অ্যাবসলিউট রুলার হন নাই, শি বিকেম অ্যান অ্যাবসলিউট কুইন, মানে অফ দি কান্ট্রি, মনার্ক অফ দি কান্ট্রি, এটা হয়ে গেছিলেন। তো যাই হোক, বেগম খালেদা জিয়ার যে জানাজা হলো, সেই জানাজায় আমরা লক্ষ্য করলাম সমস্ত গোটা ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছে। কত লোক জানাজায় অংশগ্রহণ করেছে সেটা বলা যাবে না। তবে তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে যে সম্মান পেয়ে গেলেন তার তুলনা হয় না, স্যার, তুলনীয়। আমরা আলোচনার একদম শেষ দিকে আর দুইটি প্রশ্ন দিয়ে হয়তো শেষ করব। একটি প্রশ্ন করতে চাই যে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে কিভাবে দাফন করা হয় তা হয়তো এই প্রজন্ম জানেই না, দেখেইনি। আমরা বিদেশি রাষ্ট্রপ্রধানদের দাফন দেখেছি। সেই জায়গা থেকে এখন যারা সরকার পরিচালনা করছেন বা যে উপদেষ্টা পরিষদ, তাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? তো বর্তমান উপদেষ্টা পরিষদ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থা থাকা অবস্থাতেই সিদ্ধান্ত নিয়েছিল, তাকে একটা ভিভিআইপি মর্যাদা দিয়েছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়ার জন্য তারা করেছিল, এসএসএফের নিরাপত্তা এবং অন্যান্য নিরাপত্তা। এবং তার যখন মৃত্যু হলো, সেটা রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা এবং অন্যান্য রিচুয়ালস যেগুলো আছে সেগুলো করা হয়েছে। তো এই যে বর্তমান প্রজন্ম জানে না, একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু হলে বা সরকার প্রধানের মৃত্যু হলে রাষ্ট্রীয় মর্যাদায় যে তাকে সমাহিত করা, সেখানের মধ্যে কি কি আনুষ্ঠানিকতা থাকে। আনুষ্ঠানিকতার মধ্যে এমনি তো সাধারণ ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা অবশ্যই থাকে, কিন্তু তার পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে সামরিক বাহিনী তার গান স্যালিউট দেওয়া, গান ক্যারেজে তার মরদেহ বা লাশ ক্যারি করে নিয়ে যাওয়া এবং তাকে সর্বশেষ সালাম জানানো, এই সমস্ত জিনিসগুলো এই রীতির মধ্যে আছে। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও মোটামুটি দেখা যায় পরিপূর্ণ না হলেও কাছাকাছি সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এবং একটা জিনিসের আমি জানি না, আমি সঠিকভাবে বলছি না, কারণ সঠিকভাবে দৃশ্যটা দেখেছি কিনা, সেটা হচ্ছে গান স্যালিউটের ব্যাপারটা কিন্তু দেখলাম না। সাধারণত তোপধ্বনি করে গান স্যালিউট, না, গান স্যালুট দিয়েছে এবং তিন বাহিনীর চৌকস ওরা রাইফেল কাঁধে নিয়ে যেটা ফায়ার করেছে, রাইফেলে ফায়ার করেছে, সেটা দেখেছি। কিন্তু আরেকটা হচ্ছে কামান থেকে গোলাবর্ষণ করা। আচ্ছা, সেটা অনেক বেশি, মানে যেটাকে বলা যায় দৃশ্যমান হয়। হয়তো এই পরিসরে সম্ভব হয়নি না, সেটা জানি না কি সেটার পেছনে। তবে তিন বাহিনী প্রধান তাদের নিজস্ব অ্যাটায়ারে, নিজস্ব ড্রেসে সেখানে উপস্থিত থেকেছেন। এটা ইন্ডিকেট করে যে তারা এই পুরো ব্যাপারটা, পুরো অনুষ্ঠানটা ওন করছেন এবং তারা একেবারে কায় মনোবাক্যে তার মধ্যে অংশগ্রহণ করছেন। এর মধ্যে কোনো রকম বিচ্ছিন্নতা ছিল না। প্রধান উপদেষ্টাও অংশগ্রহণ করেছেন, বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তার মৃত্যুর পরপর। তো সেই দিক থেকে বলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের শ্রদ্ধা পাওয়া, ভালোবাসা পাওয়া। গান স্যালিউটের চাইতে আপনার কি বলে তোপধ্বনির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা তিনি পেয়েছেন। অনেকে চোখের জল ফেলেছে এবং ভেবেছে এই মানুষটা নিরহংকার, তারপরে কখনো আপোষ করেননি, জাতীয় স্বার্থ বিকিয়ে দেননি এবং যথাসম্ভব জাতীয় স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করেছেন। এরকম একজন নেতা বাংলাদেশ আগামী 100 বছরে পাবে কিনা, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে, সন্দেহ থেকেই যায়। একদম শেষ প্রশ্নটি করতে চাই স্যার,
তার যে অনুপস্থিতি তৈরি হয়েছে, এখন তো তার বড় পুত্রই একমাত্র এই পরিবারে আর কি, যেহেতু জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, শুধু তারেক রহমান রয়ে গেলেন। তারেক রহমান কি এই শূন্যতা পূরণ করতে পারবে এবং বিএনপির যে আগামী রাজনীতি বা জাতীয়তাবাদের যে রাজনীতি, বাংলাদেশপন্থী যে রাজনীতি, সেই রাজনীতি কি সংকটে পড়বে বলে মনে করেন কিনা? সেটা তো দেখেন, এখনই মন্তব্য করার সময় না। এবং একটা কথা মনে রাখবেন, এটা কোনো ইয়ের কথা না, কাউকে ছোট করা বা বড় করার ব্যাপার না। সেটা হচ্ছে নো টু ইন্ডিভিজুয়ালস আর ইকুয়াল। যে কোনো দুইজন ব্যক্তি, আপনি আমি এখানে বসে আছি, আপনি আপনার মতো, আমি আমার মতো। সেই দিক থেকে বেগম খালেদা জিয়া তার মতো, জিয়াউর রহমান তার মতো, এবং তারেক রহমান তিনিও তার মতো। তো তিনি নিশ্চয়ই তার মতো করে যদি দেশের দায়িত্ব পান, দেশ চালানোর চেষ্টা করবেন। এবং শোনা যায় যে তিনি অনেক প্রস্তুতি নিয়েছেন, তিনি তো নিজেও বলেছেন যে তার একটা দেশকে নিয়ে পরিকল্পনা আছে, চিন্তাভাবনা আছে। এই যে চিন্তাভাবনা করে দেশ সম্পর্কে কাজ করা, এটা একটা যেটাকে বলে যে মোর অর্গানাইজড একটা ব্যাপার। অনেক সুসংগঠিতভাবে তিনি রাজনীতিতে নামছেন, বিশেষ করে সক্রিয়ভাবে দেশের ভেতরের রাজনীতি। একদিন তিনি দেশের বাইরে ছিলেন এবং উনি যেটাকে বলে অনলাইনের মানে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এখন তাকে সরাসরি সক্রিয়ভাবে দৈহিকভাবে যোগাযোগ রাখতে হবে, মুখের কথায়, তার তর্জনীর মাধ্যমে, তার নির্দেশের মাধ্যমে এটা করতে হবে। তো এটা করতে গিয়ে তো নিশ্চয়ই তার একটা নিজস্ব ধরন আছে, স্টাইল আছে, সেই স্টাইলেই তিনি করবেন। বেগম খালেদা জিয়াকে একবার আমরা জিয়াউর রহমানের কথা বলেছিলাম যে উনি তো এই কাজ করেছেন, এইভাবে করেছেন। তো তিনি জিয়াউর রহমানের প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ করেননি। তিনি বললেন যে ভাই, আমি তো জিয়াউর রহমান না। হ্যাঁ, সুতরাং সব কিছু আপনার জিয়াউর রহমানের মতো আমার কাছ থেকে আশা করবেন, সেটাও তো ইয়ে নয়। তা আমি একজন মহিলা, একজন ইত্যাদি। তো যাই হোক, আমরা আশা করব যে বাংলাদেশ নেতৃত্বের শূন্যতায় পড়বে না, এবং প্রকৃতিতে শূন্যতা বলে কিছু নেই। একটা কথা আছে ইংরেজিতে, নেচার অ্যাভোর্স ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম নেচার সহ্য করে না। আপনার ঘূর্ণিঝড় যখন হয়, তার আগে নিম্নচাপ সৃষ্টি হয়, এবং বাতাসের চাপ কমে গেলে বাইরের থেকে বাতাস সেখানে প্রবল বেগে প্রবেশ করে, তাতেই ঝড় হয়, তাতেই শূন্যতা পূরণ হয়। এখন আপনি যে শূন্যতার কথা বললেন যে হ্যাঁ, একজন মহামানবী চলে গেছেন, তার শূন্যতা কিভাবে পূরণ হবে আমরা ঠিক জানি না। তবে প্রকৃতির নিয়ম অনুযায়ী পূরণ হতে বাধ্য। দেশ যদি থাকে, দেশের মানুষ যদি থাকে, এবং দেশের মানুষ এবং নেতৃত্বের বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বা তাদের প্রতি বিশ্বাস যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার তেমন কিছু নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার দীর্ঘ আয়ু কামনা করছি এবং আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। দর্শক, এই ছিল এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আমরা হাজির হই আপনাদের সামনে। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।